এক্স্যাক্টলি টার্গেট বলতে একজন আসামির কথা শুনেছি, যাকে উপস্থিত জনতাই ঘেরাও করে তাকে অলরেডি পুলিশের কাছে হ্যান্ড ওভার করেছে। আমাদের এই প্রাণনাশের মতো আসলে হুমকি মূলত তাদের প্ল্যান থাকে না। এটা হচ্ছে গিয়ে ঘটনাস্থলে ওই উদ্ভূত পরিস্থিতিতে অনেক সময় এটা হতে পারে, লাইক তাদের কাছে ব্লেড পাওয়া যায়, তাদের কাছে ছোট ছোট ছুরি পাওয়া যায়, যেটা হচ্ছে কোনোভাবে ভয়ভীতি প্রদর্শনমূলক মোবাইল ছিনতাইয়ের ঘটনাটাই তাদের সাথে জড়িত। কিন্তু পরিস্থিতি যদি এরকম হয় যে জিনিসটাকে বাধ্য হয় তারা জিনিসটা প্রাণনাশের মতো ঘটনা চলে যায়, আহত করলো, ছুরি আঘাত করলো, সেক্ষেত্রে আহত হইতে আল্লাহ না করুক কখনো এই জাতীয় প্রাণনাশের ঘটনা ঘটতেও পারে। প্রথমে এক বাই একটা জায়গা করে আসি। প্রথমে আপনি বললেন যে নকল এবং জাল টাকার যে বিষয়টা, সেটা মূলত কুরবানি ঈদের বিষয়ে আলোচনা বেশি হয়, কিন্তু এটা সারা দেশ মানে বছর ব্যাপী কিন্তু এটা প্রবণতা আছে। এটা আমরা জেনে থাকবেন, এটা গত সেপ্টেম্বর আর অক্টোবর মাসে আমরা মৌলভীবাজারের কুলাউড়া থেকে প্রায় 1 কোটি টাকা মূল্যমানের জাল টাকা উদ্ধার করি, এবং 4টি নকল বিদেশি পিস্তল সহ, এবং 2 জন আসামি সহ। তো এছাড়াও দেশের বিভিন্ন জায়গায় এই জাল টাকা উৎপাদন প্রক্রিয়া বিভিন্ন জায়গা থেকে কিন্তু উদ্ধার হয়েছে, এবং আমাদের অভিযানের প্রেক্ষিতে র্যাব 7 চিটাগং থেকে প্রায় 20 কোটি টাকা মূল্যমানের জাল টাকা উদ্ধার করতে সক্ষম হয়। তো এই জিনিসটা এখন জাল টাকাটার বিষয়টা এরকম, চক্রটা এরকম, কিছু ক্ষেত্রে তারা জাল টাকা আসলে প্রোভাইড করে, কিছু ক্ষেত্রে প্রতারণা আশ্রয় নিয়ে তারা জাল টাকা দেয় না, কিন্তু দাবি করে তাদের কাছে আছে, তাদের কাছে বিকাশের মাধ্যমে প্রতারণা করে। তো এখন মূলত জাল টাকার বিষয়টা নিয়ে আমাদের গোয়েন্দা নজরদারি এখনো অব্যাহত রয়েছে, এবং আভিযানিক কনফিডেন্সিয়ালিটির স্বার্থে আমরা আসলে বিশ্বভাবে প্রকাশ করছি না, কিন্তু আপনারা আশা করছি আপনারা দ্রুত আমাদের এই সেক্টরেও দৃশ্যমান সাফল্য দেখবেন। আর চোরাচালানের বিষয়টা নিয়ে যেটা বললেন, সেটা অবশ্যই বিজিবি বর্তমান প্রেক্ষাপটে বেশ তৎপর দেখাচ্ছে। আমরা অন্যান্য গোয়েন্দা সংস্থার সাথে এবং বিজিবির সাথে কিন্তু সমন্বয় করে থাকি। সেক্ষেত্রে বিজিবি যদিও মেজরিটি যেই গবাদি এখন পর্যন্ত যেই আমাদের সাম্প্রতিক সময়ে আমরা তো খবর রাখি, তো খবরে এখন পর্যন্ত আমাদের বড় আকারের গরুর চালান বা ইয়ের এখন পর্যন্ত পাওয়া যাচ্ছে না। এটার বিভিন্ন কারণ হতে পারে, যে পাহাড়ি ঢল বা বর্তমান যে বর্ষার যে প্রবণতা, এখানে হয়তো জিনিসটা আনা নেওয়াটা একটু কঠিন হচ্ছে, কিন্তু অবশ্যই যেহেতু ঈদ আর মাত্র মেবি 25 দিন পরেই, তো সেই প্রেক্ষাপটে অবশ্যই তাদের তৎপরতা বৃদ্ধি পাবে। তো আমরা আমাদের নজরদারি চলমান রেখেছি। আপনারা জানেন যে 81 লক্ষ টাকা মূল্যমানের ভারতীয় পণ্য জব্দ করেছি। তো যদি বিজিবি স্ক্রিনিং এও যদি কোনো কিছু মিস আউট হয়, আমরা পরবর্তীতে বিজিবির যে 8 কিলোমিটার 5 কিলোমিটার যে দূরত্বের পরে তারা মূলত এটা অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর দায়িত্বে এসে পড়ে, আমরা আমাদের নজরদারি তৎপরতা অব্যাহত রেখেছি, যাতে কোনোভাবে এই কর ফাঁকি দিয়ে যে অবৈধভাবে আসা এই ভারতীয় গরু বা এরকম জিনিস আমাদের নজরে আসলে অবশ্যই আমরা প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেব। মূলত প্রথম প্রশ্নের আলোকে যে মোবাইল যেটা চুরি বা অভিযোগ যারা করেন, তাদের কিন্তু ফিজিক্যালি ওই মোবাইলটা কিন্তু নিয়ে ডিটেলস কোনো তথ্য দেন না। সেই মোবাইলে কোন সিম লাস্ট ব্যবহৃত হয়েছে, আইএমইআই নাম্বার কি, আইএমইআই নাম্বারে নতুন সিম তারা ব্যবহার করছে কিনা, সেই ক্ষেত্রে আমরা ওই আগে তাদের কার সাথে কথা বলেছি, এই জন্য বিভিন্ন তথ্য প্রযুক্তির সহায়তায় আমরা শনাক্ত করার চেষ্টা করি তার অবস্থানটা, বর্তমান অবস্থানটা। তবে কিছু কিছু ক্ষেত্রে সেটা জটিল হতে পারে, লাইক আইফোন 17 প্রো ম্যাক্স, 16 প্রো ম্যাক্স, যেগুলি অত্যন্ত দামি ফোন। সেক্ষেত্রে কিছু ক্ষেত্রে দুই ক্ষেত্রে দেখা যায় যে তারা পার্টস ডিসমেন্টেল করে অনেক সময় মোবাইল মার্কেটে বিক্রি করে দেয়, অথবা কিছু ক্ষেত্রে আবার দেশের বাইরেও পাঠিয়ে দেওয়ার দুই একটা ঘটনা আমি চোখে পড়েছে। তো সাধারণত অ্যান্ড্রয়েড ফোনগুলি শনাক্ত করার একটা সুযোগ থাকে, নির্দিষ্ট সময়ের পরে সেটা এক সময় অন করে, সেটা আমাদের ট্র্যাকে রাখতে পারলে সেটা এক সময় শনাক্ত করা সম্ভব হয়। তো এটার জন্য মোবাইল বন্ধ বা খোলার আসলে প্রয়োজন পড়ে না, তথ্য প্রযুক্তির সহায়তায় তাকে শনাক্ত করার একটা সুযোগ রয়েছে। আর দ্বিতীয় যেটা বললেন ঈদুল আজহা রিলেটেড, অবশ্যই ঈদুল আজহা এটা একটা কিছু দেশের তো ক্রমবর্ধমান কয়েকটা সংকট আমরা পার করে আসছি, জ্বালানি সংকট, পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি পরিবহন সেক্টরে সবকিছু মূল্য বৃদ্ধি, এবং এর প্রেক্ষাপটে আমাদের গবাদি পশু যেটা ঈদের হাটে উঠবে সেটার দাম বৃদ্ধি পায় কিনা, এবং এটা সাধারণ মূল্য যেটা আছে নির্ধারণ হবে সেটা কি জনসাধারণের নাগালের মধ্যে থাকে কিনা, সেটা একটি সকলের উদ্বেগের বিষয়। এই প্রেক্ষাপটে আমরা যেভাবে প্রত্যেকটি জ্বালানি অথবা ভোজ্য তেল, এই দুইটার ব্যাপারে আমাদের সদর দপ্তর এবং একই সাথে সরকারের পর্যায় থেকে বিশেষ নির্দেশনা ছিল, আমরা কিন্তু চেষ্টা করেছি গুরুত্বপূর্ণ সব পেট্রোল পাম্পে এবং সব বাজারকে মনিটর করতে ভোজ্য তেল এবং পেট্রোলের দাম নিয়ন্ত্রণে রাখার ব্যাপারে। একইভাবে আমরা ঈদুল আজহার অবশ্যই আমাদের দায়িত্বপূর্ণ এলাকার মধ্যে প্রত্যেকটি ইজারাদার হাটে যাব, ইজারার প্রক্রিয়া সঠিক আছে কিনা,
এবং সেখানে কোনো অনৈতিক কোনো কিছু ঘটছে কিনা, এবং একই সাথে তাদের যে হাসিল এবং এই বিষয়ে যে কার্যক্রম আছে সেই কার্যক্রমটা সঠিকভাবে পরিচালিত হচ্ছে কিনা। আমাদের জনবলের স্বল্পতা থাকতে পারে, কিন্তু আমাদের উদ্দেশ্য, সৎ উদ্দেশ্যের কোনো ঘাটতি নেই। তো আমরা আশা করছি আমরা এই যে জনসাধারণের এখন যে সংকটময় পরিস্থিতি, এই পরিস্থিতিতে মানুষের নাগালের মধ্যে যাতে থাকে এই ব্যাপারে আমরা সর্বাত্মকভাবে চেষ্টা করব।